হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। সবাইকে আমার সালাম এবং শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন। আহ আমি সারিয়া বিনতে মাহফুজ। আজকে আমি হোমিওডাইজেস্ট স্টুডেন্ট ফোরামের ক্লাস সঞ্চালনায় আছি। আজকের যে টপিকটি, আজকের যে বিষয়টি সেটি হচ্ছে মেট্রোমেডিকা, এবং মেট্রোমেডিকার উপর ক্লাস নেবেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রফিকুল্লাহ শাহ। মেডিসিনটি হচ্ছে রুটা। আশা করি আপনারা সবাই ক্লাসটি উপভোগ করবেন এবং আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন। তো ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রফিকুল্লাহ শাহ স্যার জয়েন করেছেন ক্লাসে। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার, আপনি কি রুটা ওষুধের মেন্টাল সিমটমস নাকি ফিজিক্যাল সিমটমস নিয়ে আজকের পর্বে আলোচনা করবেন? অ্যাকচুয়ালি রুটা মেডিসিনটা অনেকটা ছোট মেডিসিন, তো তো এটাকে মনে হচ্ছে কমপ্লিট করা যাবে 40 মিনিটের মধ্যে। যতটুকু হয়, তারপর আমরা যদি বাকি থাকে তাহলে সেটা নেক্সট পর্বে করবো। থ্যাংক ইউ। আর আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের শ্রদ্ধেয় ম্যাডামকেও অনেক ধন্যবাদ। তিনি সুন্দরভাবে ক্লাসটা পরিচালনা করছেন এবং খুবই ভালো লাগছে আজকে নতুন ভাবে এই ক্লাসটা জয়েন করতে পেরে। হ্যাঁ ম্যাম, আর কিছু বলবেন? তাহলে ক্লাস শুরু করি। জি স্যার, আপনি আপনার ক্লাস শুরু করতে পারেন। সব স্টুডেন্টদের অনুরোধ করব তারা যেন স্যারের ক্লাসটি মনোযোগ সহকারে শোনে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন অনেকদিন ধরে আমরা স্টুডেন্ট ফোরামে ক্লাস করছিলাম, আপনাদের অনেক দিন ধরে মিস করছিলাম। এই ক্লাসটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম, এবং মাহফুজ স্যার এই ক্লাসটাকে ছন্দবদ্ধ করার জন্য অনেক চেষ্টা করছিলেন। এই জন্য আমাদের একটা লম্বা সময় গ্যাপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আশা করছি এই যে হোমিও ডাইজেস্টের যে ফোরামের ক্লাসটা এবার থেকে খুব সুন্দরভাবে কন্টিনিউয়াস করা হবে, এবং শুধু একটা ক্লাস নয়, আরো কয়েকটা ক্লাস আমাদের জোড়ার ইচ্ছা আছে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। একটা কথা ভাই বলি, যে কোনো ক্লাস, সে যত ভালো ডাক্তার যারা হয় তাদের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু যে কোনো ক্লাস করতে গেলে তার জন্য একটা আলাদা প্রিপারেশন লাগে। প্রায় 3-4 দিনের একটা এফোর্ট লাগে। জানা জিনিস, তারপরেও সেটাকে গুছিয়ে বলতে গেলে একটা হোমওয়ার্ক করা লাগে, এবং এক একটা লেকচার তৈরি করতে গেলে 2-3 দিন সময় লেগে যায়। এবং চেম্বারে অনেক সময় ফোকাস করাটা, রানিং ক্লিনিক চলে, ক্লিনিকে ফোকাস করাটা অনেক সমস্যা হয়। তারপরেই শুধু আপনাদের এই যে উৎসাহ, আপনাদের এই যে প্রাণবন্ত যোগদান করা, হ্যাঁ, এগুলো কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করে, আমাকে খুব উৎসাহিত করে। তাই আজকের ক্লাসটা কন্টিনিউ করতে পারছি। এর জন্য পুরো ক্রেডিটটা কিন্তু আপনাদের যায়, যে আপনাদের এত অপেক্ষা ধৈর্য সময় ধরে থাকা এবং অ্যাটেন্ড করা, এগুলো সত্যি আমাকে খুবই উৎফুল্লিত করে, আমাকে আরো বেশি পরিমাণে ক্লাস করার প্রতি উৎসাহিত করে। তো সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? স্যার একটু আস্তে শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু জোরে বলছি, এবার শোনা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আজকেরই ক্লাসটা ডিসাইড হলো যে আজকের একটা মেডিসিন শুরু করা যাক। কারণ যে কোনো জিনিস শুরু করতে গেলে অনেক সময় অনেক লম্বা সময় লেগে যায়, তো আজকে করি কালকে করি, এইভাবে কাজ হয় না অনেক সময়। ওই জন্য যেটুকু প্রস্তুতি আছে সেটুকু নিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। রুটা গ্র্যাভিটি। রুটা হচ্ছে ডক্টর ফ্যারিংটনস এর মধ্যে একটা ফরগটেন রেমেডি, হোমিওপ্যাথি যে আমরা প্র্যাকটিস করি যারা, তারা অনেকেই জানেন যে রুটাটাকে যেভাবে ব্যবহার করা উচিত এবং আমাদের ক্লিনিক্স গুলোতে যেমন ভাবে রুটাটা প্রয়োগ হওয়াটা দরকার ছিল তার থেকে কম ইউজ হয়। অর্থাৎ রুটার অনেকই পেশেন্ট আছে, কিন্তু আমরা ঠিক না বুঝতে পারার কারণে বা কোনো মেডিসিনের প্রতি অতিরিক্ত ভক্তির কারণে আমরা রুটাকে মিস করি, খুব মিস করি আমরা। কিন্তু রুটা এত সুন্দর একটা মেডিসিন,
ঠিক উপযুক্ত জায়গায় যদি প্রেসক্রিপশন হয়, তাহলে এই মেডিসিন খুবই দ্রুত সেই রোগটাকে দূর করতে পারে। আচ্ছা, মাঝখানে যদি আমার কথা কেটে যায় আমাকে প্লিজ একটু জানাবেন, হ্যাঁ? যদি বা লিঙ্ক মানে লিঙ্ক থেকে আউট হয়ে যায় তাহলে একটু কল দিবেন, কারণ ইন্টারনেটের একটু সমস্যা হয়। তো ডক্টর ফ্যারিংটনস এর মতে এটা একটা ফরগেটেন রেমেডি, এটা একটা ভুলে যাওয়া মেডিসিন, আমাদের খুবই পিছিয়ে পড়া একটা মেডিসিন। এবং রুটা কিন্তু আশ্চর্যের ব্যাপার একটা পলিক্রিস্ট মেডিসিন। এটা যে একটা সীমিত জায়গার মধ্যে কাজ করে কেবল তা নয়, এর মাইন্ডের উপর থেকে শুরু করে প্রায় সমস্ত সিস্টেমের উপরে এ কি কাজ করতে পারে সেটাকে খুব ভালো করে প্রুভিং করা হয়েছে। এবং এটা একটা পলিক্রিস্ট মেডিসিন, অর্থাৎ এরকম একটা সুন্দর পলিক্রিস্ট মেডিসিনকে আজকে আমরা জানবো। আমরা যদি এক কথায় রুটাকে যদি প্রকাশ করতে চাই একটা শব্দের দ্বারা বা একটা লাইনের দ্বারা, যে আমি সবসময় আমার পড়াবার যে প্যাটার্নটা থাকে বা আমি যে এরকম ভাবে মেডিসিনটাকে বুঝি, যে কেবলমাত্র কয়েকটা সিমটমস, আমি কিন্তু এখানটায় পুরা রুটাকে হুবাহু বইয়ের মধ্যে যেমন আছে ঠিক সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি না, আর সেটা আমার চেষ্টাও না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেডিসিনের মধ্যে একটা প্যাটার্ন থাকে, একটা পাসওয়ার্ডের মতো একটা ব্যাপার থাকে, যে কটা থাকলে আমরা সেই মেডিসিনটাকে প্রেসক্রিপশন ইজি ভাবে করতে পারি। সেই পাসওয়ার্ডটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের রুটা কখনো আমাদের হাত থেকে মিস হবে না, রাইট? তাহলে রুটার পাসওয়ার্ডটা আজকে আমরা জানবো, কি সিমটমস দেখলে আমরা রুটাকে প্রেসক্রিপশন করব। এবং এই যে পাসওয়ার্ডের কথা বলছি না, এটা 8টা-10টা পয়েন্ট থাকে মাত্র, এবং এই 8টা-10টা পয়েন্টে যদি আমরা মনে করতে পারি, মনে রাখতে পারি, আমাদের ক্লিনিকে প্র্যাকটিস করতে গেলে আমাদের খুবই সুবিধা হয়। তো যদি আমি এক কথায় রুটাকে প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে এটা এমন একটা মেডিসিন, এটার যে কিনোট সিমটমসটা আছে, এটা যে বেসমেন্ট যে জায়গাটা আছে যেখানটা থেকে রুটার সূত্রপাত ঘটে, সেই পয়েন্টটা কিন্তু মাইন্ডের উপরে নাই, সেই পয়েন্টটা কিন্তু ফিজিক্যাল জেনারেলের উপরে অতটা নাই। আছে কোন জায়গায়? অ্যাফিনিটি অফ দ্য মেডিসিন। কিছু কিছু জায়গা আছে আমাদের ফিজিক্যাল পোর্শনে বেশি অ্যাকশন করে, কিছু কিছু মেডিসিন আছে সে তার উল্লেখযোগ্য প্রভাব মাইন্ডের মধ্যে বিস্তার করে, আর কিছু কিছু ওষুধ আছে যেগুলো ফিজিক্যাল জেনারেলকে বা প্যাথোলজি বা প্যাথোফিজিওলজি বা শুধু ফিজিওলজিকে খুব প্রভাবিত করার ক্ষমতা রাখে। তো আমরা যদি রুটার যে কার্যক্ষেত্রটাকে দেখি, যে এই মেডিসিনটা কোন জায়গায় তার সব থেকে প্রিডমিনেন্ট অ্যাকশন বা সব থেকে সক্রিয়ভাবে কোন জায়গাকে প্রভাবিত করতে পারে, সেটা কিন্তু আমাদের এখানে অনেক ডাক্তারই আছে ভালো করে সুন্দর করে বলতে পারবে, কিন্তু আমি ভিটুলকাসের ভাষাটাই বলতে পছন্দ করব। অ্যাফেকশন অফ ফাইব্রাস টিস্যু, টেন্ডন, জয়েন্টস অ্যান্ড পেরিস্টিয়াম। অর্থাৎ এই মেডিসিনটার পুরো সার তত্ত্ব আছে, যে এটার সেন্টার অফ গ্র্যাভিটি, যে কাজ করার জায়গা, যে লোকেশনের উপরে, অর্থাৎ অ্যাফিনিটি অফ দ্য ড্রাগস, অর্থাৎ তার কর্মস্থল ক্রিয়াস্থলের উপরেই এর কিনোটটা লুকিয়ে আছে। অর্থাৎ আমি যদি খুব সোজা করে বলতে চাই, যে আমাদের মাইন্ডের সিমটমস এবং ফিজিক্যাল জেনারেলের থেকে আমাদের বেশি মনে রাখতে হবে রুটার ক্ষেত্রে, যে রুটা কোন জায়গাটায় কাজ করে, সেই জায়গাটাই হচ্ছে তার কিনোটস, রাইট? তো কোন জায়গায় এটা কাজ করে? এটা হচ্ছে ফাইব্রাস টিস্যুর মধ্যে কাজ করে। আচ্ছা, টিস্যু নানান ধরনের হয়, ফাইব্রাস টিস্যু কোনগুলো আমাদের এটাকে ভালো করে জানতে হবে। ফাইব্রাস টিস্যু হচ্ছে, কিছু আছে এপিথেলিয়াল সেল, কিছু ব্লাড সেল, এরকম ভাবে কিছু আছে, এই ধরনের নানান ধরনের সেল দিয়ে আমাদের বডিটা তৈরি। তার মধ্যে যে টিস্যু গুলো কানেকশন তৈরি করে মানে, যেমন হাড়ের সঙ্গে হাড়কে জুড়ে রাখবে বা হাড়কে হোল্ড করে রাখবে, বা হাড়ের সঙ্গে মাসেলস কে সেট করে রাখবে, যে অংশের সেটিংটা থাকে, অর্থাৎ যে জায়গাটা থেকে জুড়ে থাকে, অর্থাৎ লিগামেন্ট, টেন্ডন। আর কি, ধরেন ইউটেরাসকে চারদিক থেকে যে সমস্ত, ইউটেরাস তো একটা পুরো প্রপার সিস্টেম, সেই সিস্টেমটাকে হোল্ড করে রাখার জন্য যেরকম মশারি টাঙানোর মতো যে হাত পা গুলো বেরিয়ে ওটার সঙ্গে পেরিটোনিয়ামের সাথে যেটা সংযুক্ত থাকে, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে রুটার কার্যক্ষেত্রটা সুস্পষ্টভাবে ফুটে ওঠে। ওই জন্য ডক্টর ভিটুলকাস ফার্স্ট লাইন যেটা লিখেছে সেটা কিন্তু মনে রাখার মতো, যে যখন দেখবে ফাইব্রাস টিস্যু আক্রান্ত হয়েছে, টেন্ডন আক্রান্ত হয়েছে, জয়েন্ট আক্রান্ত হয়েছে, পেরিস্টিয়াম অর্থাৎ
হাড়ের যে কাভারিং আছে বা জয়েন্টের যে কাভারিং আছে সেই কাভারিং সিস্টেম গুলো ইনভলভ আছে, তাহলে সেক্ষেত্রে রুটা চাই কিনা আমাদের একবার চিন্তা ভাবনা করা উচিত, কারণ এটাই হচ্ছে তার কিনোট, প্রধান কিনোট, ফার্স্ট অফ অল এটাকেই মনে রাখতে হবে। তাহলে প্রথম কিনোট আমরা পাইলাম যে অ্যাফেকশন অফ ফাইব্রাস টিস্যু, টেন্ডন, জয়েন্টস এন্ড পেরিস্টিয়াম, অর্থাৎ ফাইব্রাস টিস্যুতে কোনো রোগ হইলে, অ্যাফেকশন মানে এনি টাইপ অফ ডিজিজ, সেটা যে কোনো টাইপের হইতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে মনে রাখতে হবে। তাইলে এর কিনোটসটা কিন্তু ফিজিক্যালের উপরে বেশি রাখা হচ্ছে, এবং ফিজিক্যালের মধ্যে কোন জায়গায় কাজ করছে সেই কার্যের জায়গাটাই হচ্ছে এর হচ্ছে কি প্রধান। যেমন হচ্ছে রস্টক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার মোডালিটিসটা হচ্ছে সব থেকে বড় কিনোটস। আমরা রস্টক্সের মধ্যে দেখেছি যে তার কন্টিনিউয়াস মোশনের মধ্যে একটা অ্যাভালুয়েশন হয়, এবং রেস্টের মধ্যে তার অ্যাগ্রাভেশন হয়, বা বিগিনিং অফ দা মোশনে তার অ্যাগ্রাভেট হয়। এই যে মোডালিটিস এর উপরে কিন্তু রস্টক্সটা দাঁড়িয়ে আছে। বেশিরভাগ ডাক্তার 99 এর মধ্যে 80% ডাক্তার রস্টক্সের মধ্যে এটাই অনুসন্ধান করবে। ঠিক সেরকম টাইপের রুটাগ্রাভিটিস এর মধ্যে বেশিরভাগ 90% ডাক্তারের এটা অনুসন্ধান করবে যে দেখি এর টিস্যুটা, ফাইব্রাস টিস্যু গুলো, টেন্ডন গুলো, লিগামেন্ট গুলো, জয়েন্ট গুলো কোন প্রকারে কি ধরনের রোগ আসতেছে, কোনো রোগ তো আসছে না, তাহলে এখানে রুটা যায় কিনা, যদি এই জায়গাগুলো এফেক্টেড থাকে তাহলে এখানটায় রুটা যায় কিনা। এবারে আমি যদি প্রশ্ন করতে চাই যে ফাইব্রাস টিস্যু তো বুঝলাম, জয়েন্ট তো বুঝলাম, বোনও বুঝলাম, টেন্ডনও বুঝলাম, পেরিস্টেমও বুঝলাম, তো সেখানে কি ধরনের অ্যাকশন প্রডিউস করে, হোয়াট ইজ দ্য প্যাথোলজি অফ দ্য রুটা, রুটার প্যাথোলজিটা কি ধরনের প্যাথোলজি প্রডিউস করার ক্ষমতা রাখে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুরসাইটিস এন্ড গ্যাংলিয়ন, অর্থাৎ গ্যাংলিয়ন সিস্ট তৈরি করার প্রবণতা থাকে। গ্যাংলিয়ন সিস্ট হচ্ছে যে টেন্ডনের ওই জায়গা বা লিগামেন্টের ওই জায়গাগুলো কোনো সময়ে আঘাত লেগেছিল, ইনজুরি হয়েছিল, খুব বেশি কাজ করা হয়ে গেছিল, স্ট্রেস পড়েছিল, যেমন মুটে মজদুরের লোকেরা বা যারা খুব হার্ডওয়ার্কিং করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কবজির কাজটায় বা পায়ের যে গোড়ালি আছে, সরি, যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে সেই অ্যাঙ্কেল জয়েন্টের কাজটায় বা ফিঙ্গারের জয়েন্ট গুলোর কাছাকাছি জায়গায় সেই জায়গাগুলো ফুলে ওঠে এবং গাঁট মতো পড়ে যায়, নোডিউলস প্রডিউস হয়, বা আরো বড় ধরনের হয়ে যায়, টিউমারের মতো দেখতে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোকে টিপলে বা চাপ দিলে সরে সরে যায়। আর যেগুলো ফাইবারাস টিউমার হয় সেগুলো কিন্তু চাপ দিলে সরবে না, আর যেগুলো হচ্ছে কে সিস্ট টাইপের হয়ে থাকে সেগুলোকে চাপ দিলে একটু সরে। তো দুই ক্ষেত্রে দুটাই হইতে পারে, যে চাপ দিলে সরে বা সরে না, কিন্তু লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিস্ট জয়েন্টের কাছে বেশিরভাগ সময় দেখা যায়। তো রিস্ট জয়েন্টে হোক বা হাঁটুর জয়েন্টে হোক বা অ্যাঙ্কেল জয়েন্টে হোক, যে কোনো জয়েন্টের কাছে যদি এরকম থাকে, গ্যাংলিয়ন থাকে, তখন কিন্তু সেখানটায় রুটা যায় কিনা একবার চিন্তা ভাবনা করা হবে, কারণ এটাই হচ্ছে তার কিনোটস, গ্যাংলিয়ন প্রডিউস করতে পারে। বুরসাইটিস, বুরসাইটিস মানে কি? বুরসাইটিস মানে হচ্ছে কি আমাদের যে টেন্ডনের যে কাভারিং থাকে, যে হাঁটুর কাছে যে টেন্ডন গুলো আছে বা লিগামেন্ট গুলো আছে, সে যে তার মধ্যে একটা কাভারিং থাকে, যখন সেটা আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে লাল হয়ে যায় এবং খুব ব্যথাযুক্ত হয়ে ওঠে, সেটাকে বলে বুরসাইটিস। অর্থাৎ এখানে বুরসা মধ্যে ইনফ্ল্যামেশন হয়েছে। তো এই স্টেজে, এবং সেটা যখন পরবর্তীকালে অনেকটা সময় পেরিয়ে যায়, তখন ব্যথাগুলো চলে যায়, তখন গ্যাংলিয়ন সিস্ট হিসেবে ওখানে রয়ে যায়। তো তখন এই যে জায়গায় এই ধরনের একটা সোয়েলিং প্রডিউস করার একটা ইনডিউরেশন, একটা ফোলা জায়গা বা একটা টিউমারের মতো একটা ব্যাপার স্যাপার রুটার অ্যাফেকশন বা রুটার অ্যাকশনের মধ্যে আসে। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট মনে রাখবো যে বুরসাইটিস, গ্যাংলিয়ন এগুলো যে কোনো জায়গায় থাকলে জয়েন্টের আশেপাশে, তাহলে আমাদের একবার চিন্তা ভাবনা করতে হবে যে এখানটায় রুটা যায় কিনা। আচ্ছা, এই যে বুরসাইটিস, এই যে গ্যাংলিয়ন্স, এগুলো প্রডিউস হওয়ার কারণটা কি, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ডিজিজ? আমাদের ডক্টর হ্যানিম্যান, হ্যাঁ, তার অ্যাফোরিজমের মধ্যে খুবই সুন্দর করে উল্লেখ করেছেন, 5th নাম্বার অ্যাফোরিজম, যে আমাদের মনে রাখতে হবে সব সময় যে অ্যাকিউট ডিজিজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দ্য মোস্ট প্রবাবল এক্সাইটিং কজ, অর্থাৎ সব থেকে সম্ভাব্য কারণটা কি। এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের সব থেকে অনুসন্ধানের বিষয় থাকে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কজ, অর্থাৎ এর বেসিক কারণটা কি, কি ধরনের শক্তি বা কি ধরনের মায়াজম এখানটায় তার রোগটাকে কন্টিনিউয়াস রাখার মতো, কন্টিনিউয়াস রাখতে চাইছে, সেই জিনিসটাকে আমাদের অনুসন্ধান করতে হবে।
তো রুটার ক্ষেত্রে যে অ্যাফেকশনটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেখানটায় দুইটা অ্যাফেকশন থাকে। একটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, আমি বেশিরভাগের কথা বলছি, সে জায়গায় একটা হচ্ছে আপনার ইনজুরি, আর দ্বিতীয় নম্বর স্ট্রেস, স্প্রেন, এই ধরনের। অর্থাৎ যে জায়গায় আঘাত লাগেছে, আঘাত লাগার ব্যথা, এক্সজর্শন, খুব বেশি পরিমাণের বড় ধরনের ভারী বারকাম জিনিসপত্র ওঠানামা করে তোলে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো। গত কয়েকদিন আগে আমার কাছে একটা কেস এসেছিল, একটা ফিঙ্গার জয়েন্টের কেস। হ্যাঁ, তো ফিঙ্গার জয়েন্টের মধ্যে তার ডান হাতের যে কোড়ে আঙ্গুল আছে, সেই কোড়ে আঙ্গুলের যে মাথাটা আছে, সেই মাথায় সে কোনোভাবে আঘাত পেয়েছে। কিভাবে আঘাত পেয়েছে কেসটা আপনাকে দেখালে ভালো হইতো। তো সেক্ষেত্রে সে এই যে একদম বুড়ো আঙ্গুলের, সরি, যে কোড়ে আঙ্গুল আছে, কোড়ে আঙ্গুলের শেষের দিকে যে জয়েন্টটা আছে যেখানটায়, সেই জায়গায় আঘাত লাগে। ইট তুলতে গিয়ে কিভাবে আঘাতটা লেগেছে, লাগার পরে সেখানটায় প্রচন্ড পেন প্রডিউস হয়। অ্যালোপ্যাথিক ঔষধ খাওয়ার পরে সে জায়গাটা, পেনটা তুলনামূলকভাবে কমে যায়, কিন্তু পেন তখনও থাকে। যখন কোনো ভারী কাজ করতে যায় বা যখনই কাপড় টাপড় মেয়েরা তো নিচুড়িতে গেলে তখন প্রচন্ড ব্যথা পায়। এবং ওই আঙ্গুলটা, সব থেকে মজার ব্যাপার, ওই আঙ্গুলটা দুমড়ে গেছে, মানে বেঁকা হয়ে আছে, মানে ঠিক সোজা হয় না, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলস হয়ে রয়ে গেছে আর কি। তো জয়েন্টের কাছে আঘাতের ইতিহাস আর স্ট্রেস, ওখানটার যে টেন্ডনটা যে স্ট্রেস হয়েছে, বেশ ভালো মতো স্ট্রেস পড়েছে সেখানটায়, সেটা পরিষ্কার ভাবে বোঝা যাইতেছে। তো সেই জায়গায় আর অন্য কোনো কিছুই ছিল না যেটা আমাকে ইন্ডিকেশন করবে যে কোনো মেডিসিনের দিকে, বা কোনো মেডিসিনের দিকে আমাকে নির্দেশিত করবে না। তার ফিজিক্যাল জেনারেল, তার মেন্টাল ওয়েল ব্যালেন্স, শুধু এইটুকুই প্রবলেম। তো আমি মাইল্ড সিমটমস পাইনি, আমি জেনারেল সিমটমস পাইনি, আমি খাদ্য খাবারের পছন্দ অপছন্দ পাইনি। তাই বলে কি আমি প্রেসক্রিপশন করা ছেড়ে দেবো যে ভাই আপনার তো মাইন্ড সিমটমস নাই, আপনার তো জেনারেল সিমটমস নাই, আপনার ক্ষুধা পিপাসা হ্যান ত্যান সবকিছু তো ওয়েল ব্যালেন্স থাকে, আমার কাছে ওষুধ নাই? এটা কি আমি বলতে পারি ডাক্তার হিসেবে? তো চিন্তা ভাবনা করলাম, তো ডক্টর ভিটিলকাসের এই যে রুটা, আমি একটু পড়ে দেখলাম, এবং আমার আগে থাকতে ধারণা ছিল রুটা যায় কিনা। তো ভালো করে পড়ার পরে বুঝলাম যে এখানটায় রুটা যায়। তো রুটা 10 mg ফার্স্ট ডোজ, আর তারপরে আরো সেকেন্ড টাইম এসেছিল রুটা 50 mg 1 ডোজ। তো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি, তার 45 ডিগ্রি যে অ্যাঙ্গেল হয়েছিল সেটা অনেকটা কমেছে, এবং ব্যথা যন্ত্রণা মোটেই নাই, এবং ভারী জিনিসপত্র তুলতে আর তার কোনো সমস্যা হইতেছে না, কাপড় টাপড় খুব সুন্দরভাবে কাছাকাছি করতে পারছে। ইভেন সেটার জন্য সে অ্যালোপ্যাথিক বোনস স্পেশালিস্টকে দেখাচ্ছিল, এবং সেখানটা একটা এক্সরেও অলরেডি হয়েছে। তো আল্লাহর রহমতে রুটা এত সুন্দর ক্ষমতা প্রদর্শন করেছে সে জায়গাটা। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে রুটা জয়েন্টের উপরে অ্যাফেকশনটা দেখুন। হ্যাঁ বলেন, প্লিজ বলেন, হাত তুলছেন বলেন। ইব্রাহিম ভাই, ইব্রাহিম মন্ডল, কিছু বলতে চাইছেন? জি ইব্রাহিম মন্ডল, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ইব্রাহিম মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি কথা বলুন। সে মিউট করতে পারছে না, আপনি দিয়ে যান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা প্রথম দেখলাম তার অ্যাফেকশন জয়েন্টের উপরে, টেন্ডনের উপরে, ফাইব্রাস টিস্যুর উপরে, এবং বডির যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, ফাইব্রাস টিস্যু কাজ কি, বেশিরভাগ ফাইব্রাস টিস্যুর কাজ হচ্ছে বডির যে সমস্ত অঙ্গগুলো হোল্ড করে থাকে, কোনো একটা সিস্টেমকে হোল্ড করে রাখে। হ্যাঁ, হোল্ড করে থাকে, ধারণ করে রাখে, বডির মধ্যে চিপকায়া রাখে, সেই সমস্ত জায়গাগুলো অ্যাফেক্টেড হয়। ওকে, তো কি ধরনের এটা যখন আমরা বুঝলাম যে এটা জয়েন্টের উপরে কাজ করে, এবং এই ধরনের বুসাইটিস, গ্যাংলিয়ন্স এই সমস্ত প্রডিউস করার ক্ষমতা রাখে, তারপরে আমাদের জানতে হবে যে এটা কেমন ধরনের পেন প্রডিউস করে, এর পেনের কোয়ালিটি কি, এর পেনের ধরন কি, প্রকৃতি কি, বিশেষত্ব কি, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য পেন, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পেন, পেনের কোয়ালিটিটা, বৈশিষ্ট্যটা কি। স্যার, তো এই আমি জায়গায় একটু আপনার হ্যাঁ, কথার মধ্যে ইন্টারাপ্ট করতে চাচ্ছি, কিছু মনে করবেন না। সবার ওকে, উদ্দেশ্যে একটা কথা, যে যারা কোনো কোশ্চেন করতে চান বা কিছু বলতে চান, তারা
মেসেজের মাধ্যমে, এখানে মেসেজ অপশন আছে, এখানেও লিখে দিতে পারেন, বা প্রশ্নগুলো একটু নোট করে রাখেন, আমরা ক্লাস শেষে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ইব্রাহিম মন্ডল, আপনি আপনার প্রশ্নটা নোট করে রাখুন, আমরা ক্লাস শেষে আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। জি স্যার, আপনি ক্লাস শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। অ্যাফেক্টেড পার্টসের মধ্যে যে জায়গায় সে তার কার্যক্ষমতা দেখায়, তো সেই জয়েন্টটা ধরলো, তার সেখানে কেমন ধরনের অনুভূতি প্রডিউস করতে পারে, কি করতে পারে সেখানটায়, আর তার ব্যথার ধরন, কোয়ালিটি কেমন। অ্যাফেক্টেড পার্টস আর ব্রুইসড অ্যান্ড সোর উইথ রেস্টলেসনেস। তিনটে পয়েন্ট আছে। ব্রুইসড পেন, হোয়াট ইজ দ্য ব্রুইসড পেন? ব্রুইসড পেন কাকে বলবো আমরা? ব্রুইসড পেন যারা জিম করে, যে সমস্ত ভাইরা জিমে গিয়েছেন কোনো সময়, জিমে যারা নতুন নতুন যায়, যাওয়ার পরে খুব ওজন টোজন বেশ শখের সাথে সুন্দর করে জিম করে, তারপরের দিনে সে বেশ ভালো করে টের পায় যে জিম করার কষ্টটা কি, অর্থাৎ যে কখনো ভারী জিনিস উত্তোলন করে না, তারপরে সেটা নিয়ে যখন অনেকক্ষণ নাড়াচাড়া করে, তারপরে সকালে ওঠার সময় যে ফিলিংসটা হয় না, সেটারে কয় ব্রুইসড পেন, রাইট? যে একটা যেন মনে হয়েছে এত মার মারা হয়েছে, এতটা ব্যথা, এতটা আড়ষ্ট ব্যথার মতো লাগে। এটা ব্রুস্ট, থ্যাতলানো যন্ত্রণা, যেটা বাংলাতে অনুবাদ করলে হয় থ্যাতলানো ব্যথা, অর্থাৎ খেতে যাওয়ার মতো একটা কষ্ট। একটা পার্স যখন খেতে যায়, ওটা আঙুল টাঙ্গুল যে ধরনের ব্যথা প্রডিউস করে, দ্যাটস কল্ড ব্রুইসড পেন, থ্যাতলানো ব্যথা। এবং সোর থাকে, আর নিকার মতো এখানে সোর পেনও থাকে, অর্থাৎ ছনছনে টাইপের একটা ব্যথা থাকে, টাচ করলে যেন ফিল করতে পারে এরকম ধরনের, উইথ রেস্টলেসনেস। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, এই যে ব্রুইসড পেন, এই যে সোর, এত ব্যথা, এত থ্যাতলানো ব্যথা, তারপরেও তার মধ্যে এক ধরনের অস্থিরতা ক্রিয়েট করে, লাইক রস্টক্স, লাইক রস্টক। তো এই যে অস্থিরতা, কিন্তু এখানটায় আমাদের ভালো করে বুঝে নিতে হবে ডিফারেন্স বিটুইন রস্টক্স অ্যান্ড রুটা অ্যান্ড আরবিকা। এটা আমি পরে বলবো, কোশ্চেনটা মনে রাখবেন। ক্লাস শেষে আমি একটু ডিফারেন্স করে বলবো রস্টক্স, রুটা অ্যান্ড আর্নিকার মধ্যে, অ্যান্ড ভেলিসবার্গ ডিফারেন্স কি। তাহলে জয়েন্টের মধ্যে আমরা দেখলাম, জয়েন্ট গুলোর মধ্যে ব্রুইস পেন ফিলিংস হবে। আচ্ছা, আর এই জয়েন্টের আর একটা কোয়ালিটি যেটা না বললে নয়, যে স্টিফনেস অফ দ্য বডি। এই যে ব্রুইস পেন, এই যে সোর পেন, এই কারণের জন্য বডির মধ্যে এক ধরনের, শরীরের মধ্যে এক ধরনের আড়ষ্টতা কাজ করে, আড়ষ্ট ভাবটাকে। আড়ষ্ট ভাবটা আপনারা বুঝছেন, বাংলায় বলছি আড়ষ্ট ভাব। উঠতে চড়তে গেলে বিরাট কষ্ট রে ভাই, চেয়ার থেকে উঠতে গেলে 4বার অ্যাটেম্প নিতে হয়, যে এই উঠতে আসি, ফের আবার বসে পড়তে পারছি না, আবার উঠতেছি। এই যে আড়ষ্ট জ্যাম, যেটাকে আমাদের ডক্টর সায়েন্স খুব সুন্দর করে কয়, জ্যাম হয়ে গেছে, পুরো বডি যেন জ্যাম হয়। স্টিফনেস অফ দ্য বডি, রাইট? এই পয়েন্টটাকেও মনে রাখবেন। এই পেনের কোয়ালিটি গুলো, তাহলে ব্রুইসড সোর পেন উইথ স্টিফনেস, উইথ রেস্টলেসনেস, ব্রুইস। আর মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা একটা যেটা পিকিউআর সিমটমস অফ দ্য রুটা, যেটা দেখলে আপনারা অধিকাংশ সময় প্রেসক্রিপশন করতে পারেন ব্যথার ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্রুইসড পেইনফুল ফিলিংস অন দ্য পার্ট লেন ওয়ান। অর্থাৎ যেই পাশটায় শুয়ে থাকে, সেই পাশটাতেই সে ব্রুইসড পেন ফিলিংস করে। আবার আরেকটা ক্যারেক্টারিস্টিক সিমটমস আছে, যেটা এই ক্ষেত্রে উল্লেখ করা নাই, যে ব্যাক পেন, না উল্লেখ করা আছে পরবর্তীতে, ডক্টর নিজেই বলেছেন যে ব্যাক পেন লাইং ডাউন অ্যামোলারেশন, অর্থাৎ তার পিঠের যে যন্ত্রণাটা, সেই পিঠের যন্ত্রণাটা ওই চিত হয়ে শুয়ে থাকলে, ইউনো, ব্যথার স্থানটার উপরে চেপে শুইলে আরাম বোধ করে। ব্যথার যে সাইডে হচ্ছে সেই সাইডটা শুইলে, বিশেষ করে মহিলাদের যে কোমরের যন্ত্রণা হয়, সেই কোমরের ব্যাক পেন, লাম্বাগো, সেই ক্ষেত্রে তার চিত হয়ে শুইলে আরাম পায়, লাইক নেট্টামিও, লাইক নেট্টামিও। এবং এই যে তার ব্যাক পেনের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আজকেরই একজন ভদ্রমহিলা ছিলেন এবং তিনি বললেন, আমার পিঠে হঠাৎ করে খুব জোরে লেগে গেছে, কিভাবে বুঝছি না, কিন্তু আমার দম নিতে গেলে মনে হচ্ছে আমি দম নিতে পারবো না, এত কষ্ট লাগতেছে, দম নিলে ব্যথাটা আরো বাড়তেছে, দম নিতে পারছি না, দম নিতে কষ্ট লাগতেছে। বলেন কতটা প্যাথেটিক কন্ডিশন না? এক্ষেত্রে আপনি রুটা দিয়ে তাকে খুব সুন্দরভাবে হেল্প করতে পারবেন। আচ্ছা, এটা গেল জয়েন্টের ব্যাপারে, রাইট? এবার আমি কিছু স্লাইড আপনাদের দিব, আর সেই ক্ষেত্রে আমি আলোচনাটাও করে যাব। স্লাইড থাকলে আপনাদের মনোযোগিতাটা আর একটু ভালো থাকে।
এই জন্য আমি তোকে স্লাইড শো করছি। ওকে, ঠিক আছে। Backache amyloid lying on back. This is characteristic and has led to many cures. এটা কিন্তু অনেক রুগীকে সুস্থ করেছে যে তার ব্যাক এক, তার কোমর, তার পিঠ ভাবে শুইলে অর্থাৎ চিত হয়ে শয়ন করলে তার কোমরের ব্যথাটা কমে যায়। এটা বড় বড় কেস সলভ করতে সাহায্য করেছে। অ্যান্ড দ্য রিলিফ অফ এ কেস অফ ম্যালিগন্যান্ট ডিজিজ অফ কিডনি অ্যান্ড ব্লাডার। ইভেন কিডনি এবং ব্লাডারে যদি প্রবলেম ম্যালিগনেন্সি থাকে, কোনো খারাপ ধরনের কিছু থাকে, ক্যান্সারও যদি থাকে, সেই ক্ষেত্রেও এই যে মোডালিটিসটা, ওই মোডালিটিসটা অনেক হেল্প করেছে। এটা আমার কথা নয়। আচ্ছা, এই যে স্টিফনেস এর কথা বললাম, এর সাথে আর একটা সিমটমস আছে, ইজ এক্সাস্টেড দ্য লেগস গিভ আউট অ্যাজ অন অ্যাটেম্প টু রাইজ ফ্রম দ্য চেয়ার। ব্যাক একের ক্ষেত্রে আরো কয়েকটা পয়েন্টস মনে রাখেন। এই যে রুটার যে সমস্ত ব্যক্তিরা, তাদের হাঁটার ধরনটা দেখলে আমি অনেক সময় নিশ্চিত করতে পারেন এই রুটা কিনা। কেননা রুটা যে থাইস আছে, আমাদের যে থাইস আছে, সেই থাইসের উপরে একটা সুন্দর প্রভাব বিস্তার করে, হিপ এবং থাইসের উপরে। এবং সেই জায়গাগুলোকে সেই জায়গায় এমন একটা দুর্বলতা প্রডিউস করে যে রুগী হাঁটতে গেলে ঠিক স্বচ্ছন্দের সাথে হাঁটতে পারে না, তাকে খুব কষ্ট করে হাঁটতে হয়। সে মনে করে তার পা গুলো যেন 50 মণ ভারী হয়ে গেছে, পা তুলতে গেলে তার বিরাট কষ্ট লাগে। হ্যাঁ, এই যে হেভিনেস, আর তার সাথে রেস্টলেসনেস, তার সাথে সোর, তার সাথে ব্রুইস্ট, এগুলো সব যুক্ত করে রাখে মাইন্ডের মধ্যে। ফলে কি হয়, সে খুবই ক্লান্ত অনুভব করে এবং মনে করে যে সে তার পা দুটো যেন জবাব দিয়ে গেছে, তার পায়ে কোনো বল শক্তি নাই। ওই জন্য সে চেয়ার থেকে উঠতে গেলে কয়েকটা অ্যাটেম্পটস নিয়ে তারপর সে চেয়ার থেকে উঠতে পারে। has to make several attempts before one can succeed. কয়েকবার অ্যাটেম্পট নেওয়ার পরে তবে সে সঠিকভাবে মানে চেয়ার থেকে সোজা হয়ে দাঁড়াতে পারে। ইট উইক থ্রু দ্য হিপস অ্যান্ড থাইস। এটা কেন ঘটে? এটা তার হিপস এবং থাইস কে খুবই দুর্বল করে দেয়, রুটা দুর্বল করে দেয়। আচ্ছা, তাহলে আমরা এখানটায় থেকে বুঝতে পারছি যে রুটার অ্যাকশনটা কেমন টাইপের হয়। রুটা ইজ রেস্টলেসনেস থাকবে, পার্টস লেন অন অ্যাগ্রাভেট, যে পাশে কষ্ট হয়, যেখানটায় এফেক্টেড হয় সেই পাশে শুইতে পারে না। হেভিনেস, সোরনেস, অ্যাসিং, স্টিফনেস, এই কটা। তার সাথে বেটার লাইং অন ব্যাক, অর্থাৎ সে কোমরের ব্যথার ক্ষেত্রে বা পিঠের ব্যথার ক্ষেত্রে ব্যাকের উপরে ব্যাকের উপরে শুইলে তার ভালো লাগে। আর চাফিং, বুরসে, নডিউলার, অর্থাৎ নডিউলার টাইপের ওই যে সিস্ট ফিস্ট হ্যান ত্যান, জয়েন্টের উপরে তার এই 4 ধরনের অ্যাকশন। এখানটা থেকে কারো কোনো প্রশ্ন নেই আশা করি। আচ্ছা, ডক্টর ন্যাশ এই সম্পর্কে কি বলেছেন? All parts of the body upon which he lies are painful as if bruised. সে তার বডির সমস্ত পার্টস ব্যথাযুক্ত হয়ে ওঠে যখন সেই পাশ থেকে সে শুয়ে থাকে। সেটা মনে হয় যেন থেতলে গেছে, এতটা ব্যথা সে ফিল করে। এবং সেই পাশ থেকে সে শুইতে পারে না যে পাশটা তাকে আক্রান্ত করে। বা যে হয়তো কোমরে ব্যথা আছে, তাহলে কোমরে ব্যথার ক্ষেত্রে এইরকম ধরনের সোরনেস প্রডিউস করবে, রাইট? এই ধরনের ব্যথা ক্রিয়েট করবে। ওকে, তাহলে জয়েন্টের ব্যাপারটা আশা করছি, জয়েন্ট, ব্যাক, এই সমস্ত ব্যাপারটা পুরোপুরি কভার হয়ে গেছে। এর পরবর্তী হচ্ছে যে দেখেন, পরবর্তী স্লাইড হচ্ছে, স্লাইডটা দেওয়া নেই। আমাদের বাড়ির বাচ্চাদের অনেকের মধ্যে একটা ব্যাড হ্যাবিট আছে, তারা মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেম খেলে। গেম, এবং অনেকেই আছে যারা অফিসে কাজ করে, ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে তাকে বসে থাকতে হয়। ইভেন অনেক মায়েরা আছে যারা নানান ধরনের সূচের কাজ করে থাকে, রাইট? এর ফলে কি হয়, এই যে ঘন্টার পর ঘন্টা একটা জিনিসের দিকে, একটা ছোট্ট জিনিসের যে মানুষ যখন তাকিয়ে থাকে, তখন তার চোখের উপরে এক ধরনের স্ট্রেস প্রডিউস হয়।
এক ধরনের এক্সজশন হয়, খুব সাস্টেট হয়ে যায়, অর্থাৎ যে অকুলার যে মাসেলস গুলো আছে সেই মাসেলস গুলোর মধ্যে যে ফাইব্রাস টিস্যু আছে সেই ফাইব্রাস টিস্যু গুলো দুর্বল হয়ে পড়ে। সেখানে এক ধরনের স্ট্রেস প্রডিউস হয়, যেমন জয়েন্টের মধ্যে যেরকম মুচকে গেলে যেরকম স্ট্রেস হয়, ঠিক ওই রকম টাইপের এই চোখটাকে যে সমস্ত মাসেলস গুলো ধরে রেখেছে তার মধ্যে এক ধরনের স্ট্রেস প্রডিউস হয়। এর ফলে কি হয়, চোখের মধ্যে এক ধরনের বিচ্ছিরি ধরনের একটা যন্ত্রণা হয়, ইভেন সেখানে প্রচুর পরিমাণে বার্নিং পেন প্রডিউস হয়। ইভেন ডক্টর রিফিলকাস বলেন এবং অন্যান্য লেখকরা বলেন লাইক বলস অফ ফায়ার, লাইক বলস অফ ফায়ার, অর্থাৎ যেন একটা আগুনের গোলা তার চোখের মধ্যে আছে। এগুলো কখন হয়, যারা অতিরিক্ত পরিমাণে পড়াশোনা করে, কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে গেমিং করে, হ্যাঁ, সুইচের কাজ করে, ফাইন ওয়ার্ক, অর্থাৎ যেখানটায় চোখকে খুব মানে ধরে রাখা হয়, যেখানটায় চোখে কাজকে খুব সূক্ষ্মভাবে নেওয়া হয়, সেই সমস্ত জায়গায় এরকম ধরনের যদি পেশেন্ট আমাদের ক্লিনিকে আসে, তাহলে আমাদের একবার রুটার কথা চিন্তা ভাবনা করা উচিত যে এখানে রুটা যায় কিনা। ইট ইজ এ বিউটিফুল মেডিসিন ফর দিস টাইপ অফ আই এক। এই টাইপের চোখের ব্যথা এবং জ্বালা করবেন যন্ত্রণায় এটা খুব সুন্দর কাজ করে। আজ থেকে 8 বছর আগে একটা কেস শুধু আমি রুটা দিয়ে ঠিক করতে পেরেছিলাম। তখন আমি অতটা ভালো ডাক্তারও ছিলাম না, তারপরেও আল্লাহর রহমতে সেখানটা রুটা দেওয়ার পরে তার চোখে বার্নিং পেন অদ্ভুত ভাবে রিডিউস হয়েছিল, এবং তাও মাত্র রুটা 30 পোটেন্সি। তো চোখের এই যে ফাইব্রাস টিস্যুর উপরে এর একটা আছে, এবং যখন সেটা স্ট্রেস পড়লো তখন হচ্ছে। ইভেন শুধুমাত্র এই যে জ্বালা করে চোখের যন্ত্রণা করে তা নয়, ইভেন ডিম ভিশনস, অর্থাৎ এই সমস্ত কাজ করতে করতে যদি চোখের চশমার পাওয়ার কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে এবং আস্তে আস্তে চশমার যে কাঁচ আছে সেটা আস্তে আস্তে যখন মোটা হইতে থাকে, এবং সেখানে যদি দেখা যায় এরকম মোবাইল, ল্যাপটপ, হ্যাঁ এই সমস্ত ব্যাপারে কাজকর্ম করার ফলে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে আর অন্য কোনো কারণ নাই, তখন কিন্তু এটা যায় সেই সমস্ত ক্ষেত্রে। হেডেক আর ভার্টিগো ফ্রম রিডিং, ইভেন যদি শুধু এই চোখের সমস্যা নয়, এই চোখকে অতিরিক্ত খাটানোর ফলে যদি চোখের মাথার যন্ত্রণার সৃষ্টি হয়, ভার্টিগো সৃষ্টি হয়, সেক্ষেত্রেও কাজ করে। তাহলে আমরা দেখলাম চোখের উপরেও, চোখের মাসেলস এর উপরেও, চোখের ফাইব্রাস টিস্যু গুলোর উপরেও রোগটা কাজ করতে পারে যখন সেখানটায় স্ট্রেস প্রডিউস হয়। পয়েন্ট কিন্তু স্ট্রেস হইতে হবে, পজিশন কিন্তু স্ট্রেস হইতে হবে, রাইট? ফাইন ওয়ার্ক সেখানে করছে, রাইট? তাহলে আমরা এই পর্যন্ত মাত্র 4-5টা লাইনই পড়েছি। তাহলে চোখের উপরে অ্যাকশন গেল। ইভেন এটা খুব সুন্দরভাবে কাজ করে ব্লাডারের উপরে। ব্লাডারের উপরে কখন কাজ করে, যখন কিছু কিছু মানুষ আছে তারা এতটাই কর্মব্যস্ত যে তারা হচ্ছে কি সঠিক সময়ে তাদের যে প্রকৃতির যে ডাকটা এসছে সেটাকে সাড়া দিতে গেলে কাজটা পিছায় যাবে এরকম ভেবে নেয়, এটা কিন্তু খুবই হার্মফুল হ্যাবিট, এরকম না করাটা উচিত। ফলে ব্লাডারের উপরে একটা অতিরিক্ত প্রেশার পড়ে, সেই সময় তার একটা সমস্যা হয় যে তখন তার ওই যে একবার প্রস্রাব চেপে যাচ্ছিল তার ফলে তার ঘন ঘন প্রস্রাব পায় এবং স্যাটিসফিকেশন আসে না, ব্লাডারটা ঠিক মতো খালি হয় না, বারবার তার হচ্ছে কি এই ধরনের সমস্যা হয় যে সে বারবার প্রস্রাব যেতে থাকে, অল্প অল্প করে প্রস্রাব হতে থাকে, রিলিফ হইতেছে না, প্রস্রাব করে যে শান্তি আছে সেটা আর ফিল করতে পারছে না, এবং এরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে যখনই সে প্রস্রাব খুব বেশি করে প্রেসার দিয়ে ধরে রাখে। এক্ষেত্রে কি হয়, ওখানকার যে টিস্যু গুলো আছে সেগুলো ওভার এক্সপ্যান্ড হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রস্রাব এসে গেছে, তো ব্লাডটা পুরো ফুলে গেছে। একটা রবারের চামকে যখন আপনি টাইনা ধরবেন, রুটাকে যদি বুঝতে চান যে একটা গার্ডার বা একটা রবারের ব্যান্ডকে আপনি যদি খুব টান দিয়ে ধরেন তাহলে ইলেকট্রিসিটিটা নষ্ট হয়ে যায়। তো ঠিক এরকম টাইপের স্ট্রেস জয়েন্টের উপরে, চোখের মাসেলস এর উপরে, ইভেন ব্লাডারের উপরে যখন এই ধরনের ঘটনাটা ঘটে, এই ধরনের একটা কজেশন ঘটে, তখন সমস্যাগুলো শুরু হইতেছে। পয়েন্ট কিন্তু এটা মাথায় রাখবেন যে কেন হইতেছে সমস্যাটা, তাহলে আপনারা কিন্তু অতি সহজে রোগটাকে আয়ত্ত করে ফেলবেন। তাহলে প্যারালাইসিস অফ দ্য ব্লাডার, ডক্টর বিচুলকাস বলেন প্যারালাইসিস অফ দ্য ব্লাডার পর্যন্ত হয়ে যেতে পারে কখন, অর্থাৎ ওভার ডিস্টেনশন আর ফোর্সিবল রিটেনশন, অর্থাৎ যখন ওভার ডিস্টেনশন হয়ে যায়, প্রচুর পরিমাণে ফুলে যাচ্ছে, পেশাব করা হচ্ছে না ঠিক সময় মতো, অথবা খুব চেপে চেপে পেশাবটাকে চেপে রাখা হয়েছে, ফোর্সিবল রিটেনশন, অর্থাৎ ইচ্ছা করে খুব প্রেসার দিয়ে
রিটেনশন ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ প্রস্রাব না করা হয়েছে, সেক্ষেত্রে প্যারালাইসিস অফ ব্লাডার পর্যন্ত হয়ে যেতে পারে, যে তখন আর আপনি চেষ্টা করে আর কোনো কিছু বের করতে পারবেন না, রাইট? তো লাইফ এরকম টাইপের সমস্যার ক্ষেত্রে আমাদের রুটাই আমাদের প্রবলেমকে সলভ করতে পারে এবং খুবই ইজি ভাবে। আরেকজন ডাক্তার বলছেন কনস্ট্যান্ট আর্চিং, তখন সেই ক্ষেত্রে কি হয়ে যায়, তার ঘন ঘন আর্চ হয়, and can hardly retain urine. If possible retain, she could not pass afterward. তারপরে সে অনেক সময় পেশাবও করতে পারে না, বারবার যাওয়া তো দূরের কথা, এইরকম ছিপে করে পসিবল রিটেইন করলে পরবর্তীকালে আর পেশাবও হইতে চায় না। সিভিয়ার পেন, আপনার সঙ্গে থাকে অতিরিক্ত পরিমাণে যন্ত্রণা। তো ঘটনাটা তখন আপনাকে এইভাবে তদন্ত করতে হবে যে ভাই এই সমস্যা হঠাৎ করে হইলো কেন, প্রবলেমের কারণটা কি। তখন হয়তো সে সুন্দর করে আপনাকে বুঝায় বলবে যে আমার এই ধরনের ব্যাগাটিট আছে, এই খরাক হয়ে গেল, ফলে এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেল। তাহলে আমরা দেখলাম ব্লাডারের উপরেও আমাদের রুটার একটা শক্তিশালী ক্ষমতা আছে। আচ্ছা, আমি একটা মিনিট পজ করব, সরি, ল্যাপটপটা তো অফ হয়ে গেছে। শুধু ব্লাডারের উপরে নয়, এরপরে আমাদের রুটা ব্যাক পেনের উপরে বলে নিয়েছি। আচ্ছা, আর্থারাইটিসের যে সমস্ত রোগীগুলো আসে সেগুলো কোল্ড অ্যান্ড ড্যাম্পের মধ্যে অ্যাগ্রাভেশন হয়, কোল্ড এবং ড্যাম্পের উপরে তার অ্যাগ্রাভেশন হয়ে থাকে। ইন্টেন্স ফিলিংস অফ ওয়ারিনেস, একটা অদ্ভুত ধরনের দুর্বলতা কাজ করে। ইন্টেন্স মানে খুব তীব্র পরিমাণের একটা শ্রান্ত, মানে যেমন মাটি কাটার পরে একটা মানুষ যেমন ভাবে ক্লান্ত হয়ে থাকে, তো রুটার যখন জয়েন্ট এবং ফাইবারাস টিস্যু গুলো আক্রান্ত হয়, ঠিক সেই সময় বা অন্য কোনো রোগের সময়ও একটা দুর্দান্ত ক্লান্ত শ্রান্ত অনুভূতির সৃষ্টি হয়। যেমন একটা মানুষ যখন মাটি কাটে, তো মাটি কাটলে বা কোনো ভারী ভারকম জিনিসপত্র ঘন্টা তিনেক চারেক যদি বয়, তারপরে সে কেমন একটা ক্লান্ত হয়ে যায়, ঠিক কোনো কাজ না করার পরেও রুটা এরকম ফিলিংস তার বডির মধ্যে পায়। একটুখানি চললেই সেই ক্লান্তি, একটুখানি দৌড়াইলেই সেই ক্লান্তি, ভাবাস করে আসে বিছানায় শুয়ে পড়ে। ইন্টেন্স ফিলিং অফ ওয়ারিনেস। আচ্ছা, শুধু যে এই কটা ক্ষেত্রের উপরে রুটা কাজ করে কেবল তাই নয়, এটা কিন্তু একটা খুব সুন্দর মেডিসিন প্রোল্যাপসের ক্ষেত্রে, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনের উপরে, শুধু জয়েন্টের উপরে নয়, লোয়ার অ্যাবডোমেনের উপরে এর অদ্ভুত ক্ষমতা আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? ক্লিয়ার। স্যার শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ, এটা লোয়ার অ্যাবডোমেনের উপরে খুব সুন্দর কাজ করে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে তার তার যে বাওয়েল সিস্টেম আছে সেখানটায় এর দুর্দান্ত প্রভাব বিস্তার করে। তো রেকটামের উপরে এর একটা একটা কার্যক্ষমতা আছে, এবং সেই কাজের ফলে রেকটামের যে ইলেকট্রিসিটি আছে যে সেটা নষ্ট হয়ে যায়, এবং প্রোল্যাপসিস অফ রেকটাম, রেকটাম হচ্ছে কি অ্যানাস থেকে বাইরে বের হয়ে আসে। এবং এই ঘটনাটা এতটাই সুন্দরভাবে কাজ করে, এর উপরে মিনিমাম 4-5টা কেস আমার এখনই মনে আছে। তো তার মধ্যে আমি একটা কেসের কথা বলবো। একটা 68 ইয়ার্স ওল্ড একটা লেডি এসেছিলেন, তিনি কিনা পরের বাড়িতে কাজকর্ম করে, খুবই গরিব মানুষ খায়। তার হচ্ছে সমস্যা ছিল যে তার আমি তো ভেবেছিলাম 68 ইয়ার্স হয়ে গেছে, আর প্রোল্যাপসিস অফ রেকটাম সেই পরিমাণে আছে যে তার স্টুল পাস করতে গেলেই তার হচ্ছে কি এটা বের হয়ে আসে, রেকটাম বের হয়ে আসে। এবং ভদ্রমহিলা খুবই বিচ্ছিরি ভাবে সমস্যার মধ্যে ছিলেন, এবং খুবই প্যাথেটিক কন্ডিশন ছিল। তো কয়েকটা সিমটমস নেওয়ার পরে প্রথমে পোডোফাইলাম ফেল করেছিল, তারপরে রুটা 1M কয়েকটা ডোজ, তারপর রুটা 10M, তারপর রুটা 50M লাগাতার আমি তাকে 6টা মাস ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছিল, আমারও পাওয়ার পোটেন্সি আস্তে আস্তে বাড়ছিল। তো তার ক্ষেত্রে আমি এই সিমটমসটা দেখেছিলাম। বিফোর অর ডিউরিং স্টুল নয়, আফটার স্টুলে আমি দেখেছিলাম, কিন্তু এখানটা বিফোর এবং ডিউরিং স্টুল, সরি ডিউরিং স্টুলে আমি দেখেছিলাম যে পায়খানা করতে গেলেই তার বেরিয়ে যায়, অর্থাৎ বিফোর এবং ডিউরিং স্টুলে তার প্রোল্যাপসিস অফ রেকটাম হয়, অর্থাৎ সেটা বের হয়ে আসে। এক্ষেত্রে রুটা
তাকে যে কি সাহায্য করেছে, এবং আজও প্রায় 1 বছর হয়ে গেছে, মেডিসিন তার কমপ্লিট হয়ে গেছে, আজও পর্যন্ত সেই সিমটমস আর ব্যাক করেনি। ইভেন ইভেন রুটা যে স্টুপিং করলে, অর্থাৎ হ্যাট হয়ে কোনো কাজ করলে, সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করলেও তার এতটা, যখন এটা লাস্ট স্টেজে দেখা যায় যে তখন রেকটামও প্রোল্যাপস হইতেছে, অর্থাৎ একটু হ্যাট হলেও মাত্র তার রেকটামটা বাইরে বের হয়ে চলে আসে। সো প্যাথেটিক কন্ডিশন। স্যার, টাইম হয়ে গেছে। হ্যালো স্যার, হ্যালো। বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসটা 9:30 পর্যন্ত করা হয়েছিল সময়টা, আর 10 মিনিট আমরা এক্সট্রা রাখবো প্রশ্ন উত্তরের জন্য। তো 9:30টার মধ্যে গাইড দিয়ে শেষ করলে ভালো হতো। আর আচ্ছা, এই এই মেডিসিনেরই পরবর্তী পর্ব আমরা আগামী শুক্রবারে ক্লাস নেব, এবং আপনার সাথে টাইমটা সেট করে নেব আমরা, ঠিক আছে? তো 9:30টার মধ্যে শেষ করা যায় কিনা একটু চেষ্টা করুন, আর 10 মিনিট আমরা এক্সট্রা নেব কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আজকের এটাই লাস্ট পয়েন্ট হবে। আর যিনি আরেকজন লেখক লিখেছেন, এটা হচ্ছে কে লিখেছে আমি বলছি। আর্জিং টু স্কুল বাট অনলি রেকটাম প্রোল্যাপস। যে তার স্কুল পাস করার ইচ্ছা হবে, কিন্তু স্কুল পাস করতে গেলে কেবলমাত্র রেকটামটা বের হয়ে আসে। প্রোলাপসিস অফ রেকটাম অন স্টুপিং আফটার ডেলিভারি, ইভেন বাচ্চা হয়ে যাওয়ার পরেও পর্যন্ত অনেক মা বোনেদের এই সমস্যাটা হয়ে যায়। সেক্ষেত্রেও ডিউরিং স্কুলস অ্যান্ড হার্ড অর সফট, স্কুল চাই নরম হোক চাই শক্ত হোক, তাতে কোনো যায় আসে না, রেকটাম প্রোলাপস ঘটেই ঘটে। পিসেস often escape when stooping. So painful swelling of the spleen and cancer of lower bowel. ইভেন যদি রেকটামে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, রুটা সেখানেও গিয়ে তার অ্যাকশন দেখাতে পারে। স্ট্রিকচার অফ রেকটাম, তো রেকটামের যাবতীয় সমস্যার ক্ষেত্রে আমাদের রুটা যায় কিনা একটু চিন্তা ভাবনা করা লাগবে। তো ঠিক আছে, তাহলে আজকের যেহেতু টাইমটা খুবই শর্ট, আজকে তাহলে এখানটায় ক্লাসটা স্টপ করছি। আমি যতটুকু বলেছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটুকু আপনারা প্লিজ বলেন, আমি যতটুকু চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতক্ষণ স্যারের আলোচনা শুনলাম, তো এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করুন, আমরা একটু দেখি যে কাদের কাদের প্রশ্ন আছে। জি, প্লিজ বলুন। আব্দুল কুদ্দুস নোমান, ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আর যাদের বাকি প্রশ্ন আছে, আব্দুল কুদ্দুস নোমান ভাইয়ের প্রশ্ন শেষ হলে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলুন, বলেন প্লিজ বলুন। জি স্যার, রুটা মেডিসিনটা আমরা কিভাবে স্যার এই স্পেসিফিক জায়গাতে আসলে সহজে প্রয়োগ করতে পারি, সংক্ষেপে যদি বলতেন। এতক্ষণ তো সেটাই আলোচনা হইলো ভাই। রুটার তো আমি মাত্র 4-5টা পয়েন্ট বলেছি, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, তো স্পেসিফিকলি ভাবে আমরা হোমিওপ্যাথিক স্পেসিফিকের ধারণা এর আগে পেয়েছি। হোয়াট ইজ দ্য স্পেসিফিক রেমেডি ইন হোমিওপ্যাথি? স্পেসিফিক কাকে বলবো? অ্যালোপ্যাথিকের থেকে হোমিওপ্যাথি স্পেসিফিকের ধারণা আলাদা। তো বলছে স্পেসিফিক রেমেডি হচ্ছে সেটাই যেটা কিনা সেই সময়কার সমস্ত সিমটমসের দিকে দৃষ্টি রেখে সব থেকে বেশি সিমিলার যেটা হইবে সেটাই হবে স্পেসিফিক রেমেডি সেই রোগের জন্য। তাহলে রুটার স্পেসিফিক রেমেডির ক্ষেত্রে আমরা যদি চিন্তা ভাবনা করে থাকি, তাহলে রুটার এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে তার স্পেসিফিক। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা আমি আগেই বললাম, যে ফাইব্রাস টিস্যু, টেন্ডন, জয়েন্ট, পেরিস্টিয়ামের উপরে যখন এইরকম অ্যাকশন থাকবে যে সেখানে বুরসাইটিস, গ্যাংলিয়ন, সেখানটায় ব্রুইস, সোর, রেস্টলেস পেন, এই সমস্ত থাকবে, তখন আমরা রুটার কথা চিন্তা করতে পারি। এগুলো সবই তো স্পেসিফিক করানো হচ্ছে। এই যে আপনি অ্যাচিং, বার্নিং, পেন ইন আই, যেখানে স্ট্রেস প্রডিউস হচ্ছে সেই জায়গায় যদি চোখে জ্বালার পর যন্ত্রণা হয়, সেখানেই তো রুটা স্পেসিফিক হয়ে যায় না? সাইন সিমটমস আমি যে কথা বলতেছি, 5টা 6টা 7টা 8টা পয়েন্ট,
এই কয়টার মধ্যে যখনই দেখবেন তখন রুটা সেই জায়গায় স্পেসিফিকলি কাজ করবে। আমার কথাটা বুঝছেন ভাই? জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। ওই যে স্যার ব্রায়োনিয়া যেভাবে তার কিনুর আছে, যেমন বিশ্রাম চায়, নড়াচড়ায় বৃদ্ধি হয়, ঠিক বিপরীত ভাবে রাস্টক্স, মানে এরকম জানতে চাইছিলাম যে আসলে আচ্ছা, এই মেডিসিনটা যে সেই ক্ষেত্রে কারণ অনেকগুলো সেই ক্ষেত্রে কিনুর আপনি যদি পেন সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু মনে রাখতে চান যে এটাকে আমি জয়েন্টের পেনের উপরে প্রয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে আপনি বেশিরভাগ তো আর্থারাইটিস টাইপের পেন গুলো বেশি প্রডিউস হয়। আর্থারাইটিস, তারপর হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস, তারপরে অস্টিওপোরোসিস, এই সমস্ত লক্ষণগুলো যেখানটায় জয়েন্ট এবং হাড়ের ইনভলভমেন্ট থাকে, সেই জায়গায় আপনার একটা পিকিউলিয়ার সিমটমস আপনি মাথায় রাখতে পারেন যে লাইক আর্নিকার মতো তার ব্যথা যন্ত্রণা কষ্টের প্রকৃতি, কিন্তু উইথ রেস্টলেসনেস, কিন্তু তার সাথে আছে তার অস্থিরতা, রাইট? রেস্টলেসনেসটা থাকেই থাকে এবং ভয়ঙ্কর ধরনের স্টিফনেস থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে মনে হবে আপনার কেসটা দেখে যে এটা ব্রায়োনিয়া না রস্টক্স না আর্নিকা, তখন আপনি একবার ভাববেন যে এখানে রুটা যায় কি। ওকে, জি, আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আর কারো কোনো প্রশ্ন? স্যার একজন মেসেজ করেছে দেখলাম, শ্রীকৃষ্ণ চন্দ্র শাহ, উনি আপনাকে কিছু প্রশ্ন করেছেন। What is the difference between calcarea floor and ruta in order to treatment of ganglions? So tell us please. আচ্ছা, রুটা এবং ক্যালকেরিয়া ফ্লোরের মধ্যে কি ধরনের পার্থক্য আছে ভাই? আমি কম্পারেটিভ মেডিসিনের সাথে নিয়ে নেব নেক্সট আমাদের যে রুটার এপিসোডটা হবে, সেক্ষেত্রে আপনি, এখন তো রুটা কমপ্লিট হয়নি, যেটুকু পড়ানো হয়েছে তার মধ্যে প্রশ্ন করেন, এটা বলা যায়, কিন্তু যেহেতু আমাদের টাইম খুব শর্ট, এই জন্য এখন এটা আলোচনা, এটাকে পরে উত্তর দেবো। হ্যাঁ, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে রুটা একটা মেডিসিন, এই মেডিসিনটা অনেক বড় এবং এটার ডিটেলস আজকের ক্লাসে আলোচনা করা হয়নি, এটার আরেকটি পর্ব আগামী শুক্রবার করা হবে। সো আজকে যেটুকু আলোচনা করা হয়েছে আশা করি আপনারা এর মধ্যে থেকে প্রশ্ন করবেন, আর বাকি আলোচনা যেহেতু আগামী শুক্রবারে করা হবে তখন আপনাদের আরো যা যা প্রশ্ন থাকবে তখন স্যারের থেকে জেনে নেন। তবে আজকে যাদের আরো প্রশ্ন আছে তারা আজকের টপিকের উপরে প্রশ্ন করবেন আশা রাখছি। তো জাকারিয়া হুসাইন উনি হাত তুলেছেন, উনি হয়তো কিছু জানতে চান বা প্রশ্ন করতে চান, স্যার একটু দেখেন। হ্যাঁ বলেন প্লিজ। স্যার বলছি, আপনি আপনার কবিতা শেয়ার করলেন এখানে রুটার পেশেন্টের ক্ষেত্রে যে প্রথমে 1M 10M 50M, এক্ষেত্রে কি স্যার রুটার আমরা যখনই কোনো পেশেন্টকে শনাক্ত করতে পারবো যে এটা আসলে রুটার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রয়োগ করা, এক্ষেত্রে কি আমরা মাত্রা 1M থেকে শুরু করব এরকম কোনো কিছু নাকি স্যার? আপনি একটু ক্লিয়ার করলে ভালো হতো স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ জাকারিয়া ভাই। অ্যাকচুয়ালি পাওয়ার এবং পোটেন্সি এবং হচ্ছে কি মাত্রা এবং ডোজ, যাই বলেন আপনারা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তারদের অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং সব থেকে বেশি নির্ভর করে যে আমার পেশেন্টের, আমাদের ইন্ডিভিজুয়াল করতে হয় না যে পেশেন্টের ক্ষমতা কেমন আর ওষুধের ক্ষমতা কেমন আর যে ডিজিজটা নিয়ে এসছে সেটার স্টেজ কেমন। তারপরেও অনেক কিছু ফ্যাক্ট এখানটায় পাওয়ার পোটেন্সির ক্ষেত্রে বিবেচনা করতে হয়। তার মধ্যে একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে সিমটমস এর ক্লিয়ারিটি কতটা। কেসের মধ্যে যদি দেখা যায় স্বচ্ছভাবে রুটা উঠে আসছে, সেক্ষেত্রে আমরা হায়ার পোটেন্সিতে ইজিলি যেতে পারি। কিন্তু যেখানে দেখা যায় যে না, এটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যেতে পারে, এটা ক্যালকেরিয়া ফসের সাথে কমপ্লিমেন্টারি আছে, রুটা হয়তো পরবর্তীকালে ক্যালকেরিয়া ফস চাইতে পারে, এবং এক্সাক্ট এই মেডিসিনটার কয়েকটা সিমটমস আমি মিস করতেছি, সেক্ষেত্রে একটু নিম্ন পাওয়ার যাওয়াটাই উচিত বলে আমার মনে হয়। কেননা খুব অত্যাধিক পাওয়ার দিলে পরবর্তীকালে যখন আমার কোনো কমপ্লিমেন্টারি বা তার কাজটাকে কমপ্লিট করা লাগে, আরেকটা ঔষধের দরকার পড়ে, তখন এটা হায়ার পোটেন্সিতে থাকলে অসুবিধা ক্রিয়েট করতে পারে, তাই না? তো যেখানটায় যেমনটা দরকার সেখানটায় তেমনটা দিতে হয়। এবার কিছু ফ্যাক্ট আছে, আমি কিছু কিছু ক্লাসও নিই পাওয়ার এবং ডোজ সম্পর্কে, যে পোটেন্সি এবং ডোজ সম্পর্কে একটা আলাদা ক্লাসও করা যাইতে পারে, সেখানটায় বিস্তারিত ভাবে বলা যেতে পারে যে কোন ক্ষেত্রে আমাদের কোন মেডিসিনটা লাগে। তবে মোটামুটি এইটুকু ধারণা থাকলে হবে যে কেস যদি খুব ক্লিয়ার থাকে তাহলে সেখানটা আমরা হায়ার পোটেন্সি দেবো, বেকার বৃথা সময় নষ্ট করবো না।
আর যেখানটায় দেখা যাবে কিসের মধ্যে একটু অস্বচ্ছতা আছে, ঠিকঠাক ভাবে প্রকাশিত হচ্ছে না সিমটমস গুলো, কিছু একটা ল্যাকিংস থাকছে, সেখানটায় নিম্ন পটেন্সি থেকে শুরু করলেই ভালো। তারপরে আবার আছে লেভেল অফ হেলথ, রোগীর স্বাস্থ্যের অবস্থা কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করে। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের উত্তরগুলো এত সুন্দরভাবে দেওয়ার জন্য। আরেকজন দেখছি হাত তুলেছেন, কোহিনুর বেগম। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করবেন, তার আগে আমি একটা কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে যে আমি দেখছি অনেকেই এখন জয়েন হচ্ছেন ক্লাসটিতে। তাদের উদ্দেশ্যে হচ্ছে বলতে চাই যে আমাদের ক্লাসটি অলরেডি শেষ। এই দুটা মেডিসিনের দ্বিতীয় পর্ব আমরা আগামী শুক্রবার করব, এবং আজকের যে ক্লাসটি আপনারা উপভোগ করতে পারেননি যারা যারা, তাদের উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলে, হোমিও ডাইজেস্টের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি শেয়ার করা হবে। আশা করি আপনারা সেখান থেকে আবার দেখে নিতে পারবেন ক্লাসটি। তো জি, কে যেন প্রশ্ন করতে চেয়েছিলেন, আমি তাকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আতিকুর রহমান প্রশ্ন করেছেন, পাওয়ার অর পোটেন্সি ক্লাস সে স্যার। ওকে, রফিকুল্লাহ শাহ স্যারকে আমি বলছি যে তার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। সরি, আতিকুর রহমান স্যার বলেছেন পাওয়ার আর পোটেন্সি ক্লাস চাই। ওকে, আপনার লেখাটা আসলে বোঝা যাচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, আমরা চেষ্টা করব এই বিষয়ের উপর ক্লাস নেওয়ার। তো আর কার কার প্রশ্ন আছে প্লিজ হাত তুলুন। আমার একটু প্রশ্ন আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি, শোনা যাচ্ছে, আপনার কথা বলতে পারেন। স্যার মনে হয় কি শুনতে পাচ্ছেন না। হ্যালো স্যার। রফিকুল্লাহ শাহ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলেন ভাই, বলেন প্লিজ। স্যার ওই যে রেকটাম প্রোলাপস আর আবার অ্যানাস প্রোলাপসটাও আছে, এখন এটা কি কাছাকাছি বা মানে এটা একটু ইয়ে করবেন যে ডিফারেন্সিয়েট করাটা টাফ না? অ্যানাস রেকটাম একই ব্যাপার ভাই, রেকটাম প্রোল্যাপসি হয়, রেকটাম, ঠিক আছে। কিন্তু স্যার এই এটা যে আপনার রেপার্টরিতে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, যদিও রেকটাম হিসাবে লাস্টে অ্যানাসের কথা লেখা আছে, কিন্তু রেকটাম আলাদা আছে, আবার অ্যানাসের কথা বলেও কিন্তু আলাদা আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা আমাকে স্ক্রিনশট করে দেবেন, আমি একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোন জায়গাটায় আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বলেন, স্যার খুব আপনি আস্তে শোনা যাচ্ছে কিন্তু। হ্যাঁ স্যার, ওই অস্থিরতার কথা বললেন যে রুটাতে অস্থিরতা আছে, তাহলে কি ওই Yes, জি স্যার, হ্যাঁ বলেন, শুনছি। তাহলে কি আর্সেনিকে যেভাবে অস্থিরতা থাকে সেভাবে কি রুটাতেও অস্থিরতার মানে তারতম্যটা যদি বুঝাই দিতেন স্যার। ভেরি গুড পয়েন্ট। এইটা আপনার কাছ থেকে আমি আশা করেছিলাম, খুবই সুন্দর প্রশ্ন এটা। কিন্তু অ্যাকচুয়ালি রুটা এবং আর্সেনিকাম অ্যালবাম দুইটা খুবই কাছাকাছি মেডিসিন, এবং রুটার মধ্যে যে ধরনের অস্থিরতা আছে, আমি পরবর্তী একটা রেপার্টরি সেট তৈরি করেছিলাম, আজকের ক্লাসে আমি সেটা দেখাতে পারলাম না, সেই ডিসকাসে আমি যাইনি। আপনি অ্যাডভান্স প্রশ্নটা করলেন, তারপরে উত্তরটা একটু সংক্ষেপে বলছি। অ্যাকচুয়ালি রুটা এবং আর্সেনিকামের যে মেন্টাল স্টেটটা অনেকটা কাছাকাছি যায়, বিশেষ করে মেন্টালি দিক থেকে। অন্যান্য ক্ষেত্রের কথা বলিনি, মেন্টালি দিক থেকে রুটা এবং আর্সেনিকাম অনেকটা কাছাকাছি যায়। কিন্তু রুটা হচ্ছে কোম্পানি অ্যাভারশন, অর্থাৎ সে কোনো ধরনের কোম্পানি পছন্দ করে না। কিন্তু আর্সেনিকাম অ্যালবাম ডিজায়ার, অর্থাৎ সে কোম্পানি চায়। মেন্টালি দিক থেকে যদি আমরা পার্থক্য তৈরি করতে পারি, তাহলে আমরা এই কথাটা বলতে পারি, এই যে এখানটায় ডক্টর বিচুলকাস নিজে লিখেছেন যে সে কোম্পানি অ্যাভারশন করেন, সে অতটা কোম্পানি চায় না, তার পছন্দ না, একা থাকতে চায়। হ্যাঁ, কিন্তু আর্সেনিকাম অ্যালবাম পছন্দ করে। এছাড়াও ফিজিক্যাল দিক থেকে আর্সেনিকাম অ্যালবামের যে ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ থার্স্ট আছে, হ্যাঁ, রুটার মধ্যেও থার্স্ট আছে, রুটার মধ্যে লার্জ কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটারের থার্স্ট আছে। আর্সেনিক অ্যালবাম
লার্জ কোয়ান্টিটিস না, হ্যাঁ স্মল কোয়ান্টিটিস। এইভাবে ফিজিক্যাল থেকে আমরা পার্থক্য করতে পারি। কিন্তু কিন্তু আর্সেনিকাম অ্যালবাম কিন্তু আবার গরমের মধ্যে, হটের মধ্যে অ্যামালেশন আছে। কিন্তু রুটাগ্রাভিটিস এর হট পরিস্থিতির মধ্যে বা যেটা গরম ঘরের মধ্যে ঢুকলে তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি ক্রিয়েট করে, সে অস্থির হয়ে যায়, সে প্যানিক করে, সে অস্থির লাগে, সে বাইরে বেরিয়ে আসে, এরকম ধরনের। কিন্তু আর্সেনিকাম এরকম করে না গরমের মধ্যে। তো এরকম ভাবে রুটার সঙ্গে আর্সেনিকামের একটা ম্যাচিং থাকলেও আপাত দৃষ্টিতে তার মধ্যে একটা ক্লিয়ার কাট ডিফারেন্স আছে, সেটা আমি নেক্সট ক্লাসে আরো স্পষ্ট করব। হ্যাঁ বলেন প্লিজ। ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আর্সেনিক অ্যালবামের আর্সেনিক অ্যালবামের অস্থিরতাটা মৃত্যুর ভয় থেকে তৈরি হয় স্যার। মানে এই যে ফিয়ার অফ ডেথ এবং রেস্টলেসনেস এর দুইটা রুব্রিকের এই মধ্যে আলোচনা করলে বা বিশ্লেষণ করলে বোঝা যায় যে আর্সেনিকের অস্থিরতাটার কারণ হচ্ছে যে তার মৃত্যুর ভয়, অন্তিম কালের মতো Right, যেমন right. মৃত্যু সে মারা যাবে এই জন্য অস্থিরতা। কিন্তু স্যার রুটাতে তার অস্থিরতাটার কারণ কি বা কেন সে অস্থির এটা জানতে চাই স্যার। এখন আমরা কিন্তু মেন্টাল পার্টটা এখনো আলোচনা করিনি ভাই, এটা কিন্তু আমাদের নেক্সট ক্লাসের প্রশ্ন। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার। ঠিক আছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অলরেডি আমাদের ক্লাসের টাইম শেষ। তো রফিকুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সে তার এত ব্যস্ততার মাঝে, তার চেম্বারের মাঝেও তার মহামূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরকম মেডিকেল আরো বিভিন্ন মেডিকেল ক্লাস সহ আরো বিভিন্ন সাবজেক্টের ক্লাস পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে। এবং বিশেষ করে হোমিও ডাইজেস্ট স্টুডেন্ট ফোরামে আপনারা বিভিন্ন ক্লাস পাবেন, আমরা বিভিন্ন ক্লাসের আয়োজন করব। আর আমাদের আজকের যে মেডিসিন রুটা, এটা নিয়ে আজকে ফুল আলোচনা করা হয়নি, এর বাকি পার্টটা আমাদের আগামী পর্বে অর্থাৎ আগামী শুক্রবারে ইনশাল্লাহ টাইম আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেখানে আলোচনা করা হবে। আমরা আশা করছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। এবং এই ক্লাসটা যদি আপনারা আবারও দেখতে চান তাহলে আমাদের কালকে হোমিও ডাইজেস্টের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসটা শেয়ার করা হবে, আশা করছি আপনারা সেখানে দেখবেন। এবং আমাদের আরো বিভিন্ন ক্লাসে উপভোগ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। তো সবার উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, শুকরিয়া, অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ সারিয়া আপাকে অনেক সুন্দর সঞ্চালনের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি রফিকুল্লাহ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যারের ক্লাস খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ফ্রিলি প্রশ্ন করা যায়। অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ Thank you. আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।